আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পার্ট 2 বিসিএস সাবজেক্টিভ ম্যাথমেটিক্স সেটার মেকানিক্স শুরু করেছি। আজকে আমরা মেকানিক্সটাকে প্রথম লেকচার আমার মেকানিক্সের, তো সেটা করতে যাচ্ছি। তো আমরা দেখছেন আমরা কিছু কিছু জিনিস লিখে রাখছি আমাদের সময় বাঁচানোর জন্য। তো মেকানিক্স প্রথমেই মনে হতে পারে মেকানিক্স সবার কাছে একটা ভয়ের ব্যাপার। তো আমরা সেটাকে চেষ্টা করব খুব সহজে আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য। তো মেকানিক্সের দুইটা পার্ট, একটা হচ্ছে স্ট্যাটিক্স, একটা হচ্ছে ডিনামিক্স। আমি সেটা লিখছি, এখানে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে স্ট্যাটিক্স পার্ট, আর একটা পার্ট আছে সেটা হচ্ছে ডিনামিক্স। এই যে এখানে আমি লিখছি যে ডিনামিক্স পার্ট। তো এই স্ট্যাটিক্স এর পার্টের মধ্যে আমাদের সিলেবাসে যেগুলো আছে, একটা হচ্ছে জেনারেল কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম, প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক, স্টেবল আনস্টেবল ইকুইলিব্রিয়াম, সেন্টার অফ গ্র্যাভিটি। আমরা চেষ্টা করব খুব সহজে, কারণ এখানে টপিকস প্রায় 13টার মতো আছে। হ্যাঁ, 13টা নিয়ে যদি আমি দুইটা করে ভিডিও করিস তাহলে 26টা ভিডিও হবে, দ্যাট ইজ অনেক। আমরা চেষ্টা করব খুব সহজে, সহজলভ্যে, সুন্দরভাবে করে দেওয়ার জন্য। কিন্তু যদি বিশেষ রিটিন হতো তখন আমরা আসলে বড় বড় ম্যাথগুলো করাতাম, আপনারা বুঝতে পারতেন রিটেন ম্যাথগুলো খুব সহজ। তবে এখান থেকে যে কি এমসিকিউ আসবে, কোথা থেকে আসবে, এটা কেউ বলতে পারে না, কারণ আমাদের কাছে ওরকম কোশ্চেন নাই, কিছু নাই। তা আমরা কি করব, আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রথম বেসিকটাকে আমাদের স্ট্রং করা, যে আসলে এই চ্যাপ্টারটা কি বলছে বা কি নিয়ে কাজ করছে বা মেইন থিম কি, এটা হচ্ছে আমাদের প্রধান উদ্দেশ্য থাকবে। ডিনামিক্সের মধ্যে আমাদের সিলেবাস অনুসারে আমি কয়েকটা পার্ট করেছি। ডিনামিক্সের মধ্যে কয়েকটা ভাগ করা যায়। একটা হচ্ছে কাইনেমেটিক্স, এটা আবার কি এটা আমরা বলবো, কোনো সমস্যা নেই। আরেকটা আছে কাইনেটিক্স, আরেকটা আছে রোটেশনাল মোশন, আরেকটা আছে হচ্ছে আপনার অ্যানালাইটিক্যাল ডিনামিক্স। তো এর আন্ডারে আমাদের সিলেবাস অনুসারে কাইনেমেটিক্স এর আন্ডারে আছে রেক্টিলিনিয়ার মোশন, তারপর আছে সিম্পল হারমোনিক মোশন, এটাকে আমরা সংক্ষেপে লিখি SHM, আর একটা আছে মোশন ইন এ প্লেন। কাইনেটিক্স এর আন্ডারে আছে মোশন আন্ডার সেন্ট্রাল ফোর্স, ডিনামিক্স অফ রিজিড বডি, মোমেন্টস অফ ইনার্শিয়া, আর ডিএলএমবার্ট প্রিন্সিপাল। রোটেশনাল মোশনের মধ্যে আছে মোশন অ্যাবাউট দ্য ফিক্সড অ্যাক্সিস, আর অ্যানালিটিক্যাল ডিনামিক্স এর মধ্যে আছে হচ্ছে আমার ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন। এই কয়টা ব্যাপার হচ্ছে আমাদের সিলেবাসে আছে। আমরা চেষ্টা করব, আমি জানি না, আমি চেষ্টা করব যতদিন পর্যন্ত আমরা ভিডিও করা সম্ভব হয় ততদিন করব, এবং আমরা চেষ্টা করব একটু তাড়াতাড়ি করার জন্য। তারপর বেশি তাড়াহুড়ো ভালো না, যে আমি আসলে 5টা শিখবো সেটা যেন সুন্দরভাবে শিখি, এটা হচ্ছে আমার একটা ব্যাপার। সব শিখলাম কিন্তু কিছু জানি না, এটা শেখার লাভ নেই। ঠিক আছে, তাহলে আমরা আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে স্ট্যাটিক্স, মেকানিক্স এর স্ট্যাটিক্স পার্ট। তো স্ট্যাটিক্স পার্টের মধ্যে সর্বপ্রথম আছে জেনারেল কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম, এটা আমরা করব। তো স্বাভাবিকভাবেই সবার একটা প্রশ্ন আসতে পারে যে স্ট্যাটিক্স ব্যাপারটা কি, বা আমরা যখন ইন্টারে পড়েছি এটাকে বলা হয় আসলে স্থিতিবিদ্যা বাংলাতে। তা স্থিতিবিদ্যার কাজ কি, আসলে স্থির বস্তু নিয়ে আসলে গবেষণা করা, কি হচ্ছে কি হচ্ছে না। এই কারণে আমি এখানে লিখছি যে স্টাডি অফ বডিজ, একটা বডির অথবা পার্টিকেল বলতে পারেন, একটা কণার রেস্ট অবস্থায় কি কিরকম ঘটনা ঘটে, এইগুলো আমরা আসলে এখানে স্টাডি করে থাকি। ঠিক আছে, তাই আমরা এখন আসলে আমাদের টপিকস এর মধ্যে প্রবেশ করতে চাই। আমরা স্ট্যাটিক সম্পর্কে জানলাম, জেনারেল কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম এই ব্যাপারটা কি। তো সবার আগে একটা প্রশ্ন হতে পারে যে আসলে তাহলে এই প্রশ্নটা হতে পারে যে ইকুইলিব্রিয়াম ব্যাপারটা কি। তারপর না হয় কন্ডিশনে গেলাম, যে কন্ডিশন কন্ডিশন এটাতে গেলাম, তাই না? আচ্ছা, তা মেইন কথা হচ্ছে সাম্য অবস্থা। এটা বলতে আসলে বোঝায় যে লব্ধি যেন শূন্য হয়। কি বলছি, লব্ধি যেন শূন্য হয়। ব্যাপারটা আসলে এরকম, আমি যদি একটু আসলে এখানে আমি ছবি আঁকছি না বা কাউকে অনুপ্রেরণা দিচ্ছি না যার ছবি আঁকেন, এরকম একটা ব্যাপার আছে। মনে করেন আমরা এরকম ছোটকালে পড়াইতো আমাদের স্যাররা যে আসলে একজন ভালো মানুষ আছে, সেই ভালো মানুষ যে তাকে আসলে সবাই আসলে তাকে চায়, কাছে চায়, বা তার সাথে সংস্পর্শে মিশতে চায়, কারণ তার থেকে কিছু না কিছু শিখতে পারি আমরা, তাই না? আচ্ছা, তাহলে ব্যাপারটা হচ্ছে আসলে এরকম যে ভালো মানুষটাই যেখানে, যে এটা একটা গুড ম্যান, গুড পার্সন, তাকে দেখবেন এও টানছে, তাকে এও টানছে। এই ঘটনা থেকে কিন্তু আসলে লব্ধির আমাদের একটা ব্যাপার উৎপন্ন হচ্ছে, লব্ধি, যে লব্ধি কাকে বলা হয়, তাই না?
লব্ধি বলে বা রেজাল্ট্যান্ট ভেক্টর। তো যেহেতু বল একটা ভেক্টর রাশি, এই কারণে যে দুই দিকে দুইজন টানতেছে, তো স্বাভাবিকভাবে আমরা যে প্রশ্নটা করে থাকি বা লব্ধিটা কিভাবে তৈরি হয়েছে বসে এইভাবে টানলাম, ধরেন এটার নাম হচ্ছে আর, এটার নাম হচ্ছে এ, টানছে বলছে কার দিকে যাবে, গুড পার্সনটা বলছে যার বল বেশি, যদি আর এর মান বেশি হয়ে যায় এ থেকে, তাহলে এই গুড পার্সনটা এদিকে যাবে, যদি এর মানটা বেশি হয়ে যায় এটা থেকে, তাহলে গুড পার্সন এদিকে যাবে। এবার আমরা দেখেন ল অফ ট্রাইকোটমি পড়েছিলাম না, ল অফ ট্রাইকোটমি থেকে কি ঘটনা সম্ভব, যে আর বড় হইতে পারে এ থেকে, আবার এ বড় হইতে পারে আর হইতে, আরেকটাও তো আছে যে আর আর এ সমান হইতে পারে, তাই কিনা, তাই কিনা, তখন কি হবে? আর এই দুইজনে কিন্তু আবার একটা কথা আছে, দুইজন কিন্তু বিপরীত দিকে টানছে, দেখেন দুজন বিপরীত দিকে টানছে, এই দিক কিন্তু দিয়ে দিছে, তার মানে যখন এই যে সমান বল বিপরীত দিকে টানে তখন কিন্তু তাদের কোনো লব্ধি হয় না, মানে কারো দিকে যাবে না। এই যে যে ঘটনাটা, এটাই হচ্ছে আসলে সাম্য অবস্থা। তার মানে সাম্য অবস্থা বলতে বুঝাবে লব্ধি শূন্য। আমরা কি বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে আমরা একদম শর্টকাটে লিখে ফেলি এখানে যে আসলে যে সাম্য অবস্থা বা ইকুইলিব্রিয়াম, সেখানে আসলে রেজাল্ট্যান্ট ভেক্টর ট্যান্ট ভেক্টর, সেটাকে যদি আমরা আর দ্বারা প্রকাশ করি, সেটা ইকুয়ালস টু আসলে জিরো হয়। দেখি তো বুঝতে পারছি কিনা, এটা হচ্ছে বেসিক ডেফিনেশন। আর লব্ধি শূন্য মানে কি আসলে, যে আমার লব্ধি শূন্য হয়ে গেছে, মানে আসলে আমি যে কত বল টানাটানি করলাম কিন্তু আমার ভালো বন্ধুটা জায়গায় যেখানে ছিল সেখানেই রয়ে গেল, এই যে লব্ধি শূন্য, এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে আসলে আমরা যত বল দিলাম, যে সামিশন অফ ফোর্স, সেটাই কষ্ট আসলে জিরো। এটা গেল একটা ব্যাপার। আচ্ছা, এটা তো আসলে গেল যে আমি যে উদাহরণটা দিলাম, এই যে ভালো মানুষটা ছিল এই কালারের, দেখি তো সবার মনে আছে কিনা, এই কালারের, আর আমরা দুজন দুটো টানতেছিলাম, সেটার কালার আমার মনে নাই, মনে হয় এরকম কালারের ছিল, যে আমরা দুজন দুই দিকে টানতেছিলাম, এটা ছিল আর, এটা মনে হয় এ ছিল, তাই না? এখন এটা তো আসলে এই ধরনের, এই যে সোজাসুজি ব্যাপার একটা, কিন্তু এরকম তো হইতে পারে কোন একটা ব্যাপার এরকম ঘুরতেছে ঘুরতেছে, তাই না? বুঝেন তো আসলে ব্যাপারটা ফিল, সেটা হচ্ছে এরকম একটা ব্যাপার ঘুরতেছে। তাহলে সাম্য অবস্থা, এই ক্ষেত্রে সাম্য অবস্থা বলতে কি বুঝাবে, যে এখানে আসলে ঘোরা ব্যাপারটা ঘোরা, এখানের এই যে এই বরাবর যদি আমরা কোনো কিছু কল্পনা করি, সেটাকে বলা হয় আসলে সরবে না। সাম্য অবস্থা মানে আসলে বাংলা ভাষা কি ডিরেক্ট, সরবে না। একটা মনে করেন এখানে একটা কেউ আছে, সে সরবে না, আর এইগুলার ক্ষেত্রে মানে হচ্ছে সাম্য অবস্থা মানে সে ঘুরবে না, ঘূর্ণয়নশীল বস্তু ঘুরবে না। তাহলে এই যে যে বললাম ঘূর্ণয়নশীল বস্তু ঘুরবে না, এই ব্যাপারটা মানে কি, কোন বস্তু ঘুরবে কি ঘুরবে না এটা আসলে টর্কের উপর নির্ভর করে, যদি টর্ক শূন্য হয় তাহলে আসলে সে ঘুরবে না। তাহলে এই যে বললাম যে ইকুইলিব্রিয়াম বা সাম্য অবস্থা, বলতে পারি এটা আরেকটা, এক নম্বর কথা হচ্ছে রেজাল্ট্যান্ট ভেক্টর, সেটা হচ্ছে আপনার আর জিরো হবে, অথবা অন্যভাবে বলতে পারি সামিশন অফ টোটাল ফোর্স, এটাই কস্ট জিরো হবে। আর একটা ঘটনা, যে ঘূর্ণনশীল ছিল সে ঘুরবে না, এই কথার মানে হচ্ছে যে আসলে নিট টর্ক, এটা হচ্ছে আপনার শূন্য হবে। দেখি তো বুঝছি কিনা। আমরা সাধারণত আসলে এই কেসটা নিয়ে আলোচনা করি, যে এখানে দুটো বন্ধুর কথা বললাম না, এই কেস নিয়ে ঘূর্ণনশীল বস্তু নিয়ে আমরা সাধারণত এখানে ডিল নাও করতে পারি। ওকে, তাহলে এখানে আসলে দিতে হবে যে টর্ক শূন্য হবে, তাই আমরা এখানে আমরা টর্কটাকে এভাবে টাও দিয়ে লিখি কখনো কখনো, কেউ চাইলে একদম বড় করে লিখে দিচ্ছি টর্ক, টর্ক এরকম একটা ব্যাপার, টাও লিখলাম, সেটা আসলে শূন্য হবে। ঠিক আছে, এটা আসলে ঘূর্ণনশীল বস্তুর ক্ষেত্রে। এটা গেল। এবার প্রশ্ন হতে পারে যে এবার আমরা আসলে সাম্য অবস্থার ম্যাথ গুলো, ঠিক আছে সাম্য অবস্থা বুঝলাম, ব্যাপারটা আসলে ফিল করলাম, তো সাম্য অবস্থার ম্যাথ গুলো কিভাবে করব? মেন কথা হচ্ছে আমরা কয়েকটা নিয়মে করব। আমি একদম এটাকে বলছি, এটা কোনো নিয়ম না, বরং আমি বলে ফেলছি, মানে আমি আপনাদের জন্য সুন্দর করে সাজিয়ে ফেলছি। সাজানোটা কি, আমরা তিন ভাবে তিনটা জিনিস দিয়ে আমরা ম্যাথ করব। তাহলে ম্যাথ অফ ইকুইলিব্রিয়াম, অর্থাৎ সাম্যাবস্থার ম্যাথগুলো আমরা কিভাবে করব। আচ্ছা, যেভাবে করব, এক নাম্বার আমরা প্রথমে তিনটা ভাবে করব। কয়ভাবে বলছি? তিন ভাবে। কি কি ভাবে? এক,
এখানে একটু লিখে ফেলি, তাহলে আমাদের জন্য ভালো হবে। ওকে, একে হচ্ছে এরকম, ও একে হচ্ছে আমার আসবে বেসিক, একদম বেসিক, এতক্ষণ পর্যন্ত যেই আলোচনা করেছিলাম না সেটা দিয়েও ম্যাথ করা যাবে। কি কি বলছে? বেসিক ইকুইলিব্রিয়াম। ওকে, আরেকটা হচ্ছে আপনার, আমরা চাইলে এই সাম্যাবস্থার ম্যাথগুলো ত্রিভুজ সূত্র দিয়ে করতে পারি। তো আমরা চাইলে আমরা আলোচনা করবো যে ট্রায়াঙ্গুলার লটা কি। আরেকটা ওয়েতে আমরা করতে পারি, সেটা হচ্ছে আপনার লামিস থিওরাম দিয়ে করতে পারি। অনেক সময় এটাকে আমরা বলি যে লামির ল, সহজে বলে ফেলি লামিস থিওরাম। এই তিনটা জিনিস দিয়ে আমরা আসলে সাম্যাবস্থার ম্যাথগুলো করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, এক নম্বরে আমরা বেসিক যে সাম্যাবস্থার যে বেসিক পড়ে আসে সেটা দিয়ে কিভাবে ম্যাথ করব, সেটার জন্য আরেকটু আবার সুন্দর করে বেসিকটা আলোচনা করতে চাই। কি আলোচনা? সেটা হচ্ছে, তাহলে এখানে লিখলাম যে বেসিক ইকুইলিব্রিয়াম, এটা লিখে তারপর একটু আলোচনাটা করতে চাই। ওকে, এখানে যে ঘটনাটা সেটা হচ্ছে এরকম হবে। সাম্যাবস্থাটা, বেসিক যে সাম্যাবস্থা সেটা হচ্ছে, ধরেন আমরা দুইটা বল সাম্যাবস্থায় থাকবে। আমি যদি বাংলা ভাষায় লিখে দিই, বাংলা ভাষায়ও লিখতে পারি, ইংলিশ ভাষাতেও লিখতে পারছি। সহজ কথা হচ্ছে আগে ফিল করেন তারপরে লিখবেন, অথবা তারপরে বুঝবেন। এটা তো লেখা লাগবে না, কারণ পিডিএফ তো দিয়ে দেব, ঠিক না? এক নাম্বার কথা শুনেন, একটা গুড ম্যান, একটা ভালো পার্সন এখানে, ঠিক আছে? নট আমলিক, নট বিএনপি। এরা, এই মানুষটা আমলিক বিএনপি না, একজন ভালো মানুষ, জি নাম দিলাম, ঠিক আছে? তার তো সবাই চায় যে সবাই তার কাছে থাকতে চাইবে, তাকে নিতে চাইবে কাছে, কারণ তার থেকে শিখার কিছু আছে। এখানে ছাড় আছে, এখানে এ নামক একটা ব্যক্তি আছে, এরা টানাটানি করতেছে। দেখেন ভালো মানুষটাকে টানতেছে কিভাবে, এ টানতেছে তার নিজের দিকে, আর এই যে আর, আচ্ছা আবার কেউ এতে আওয়ামী লীগ বুঝেন না, কারণ হচ্ছে এ দ্বারা আমার নামের দ্বিতীয় অক্ষর আর এ, এই কারণে দিয়েছে, আর কিছু না। এই দুষ্টদের কথা বলেন না, দুষ্ট আওয়ামী লীগ, দুষ্ট বিএনপি, এদের কথা বলি না, কাউকে প্রচারও করতে নিষেধ করি, ডিস্টার্বেরা। আচ্ছা, তাহলে এই যে একটা ভালো মানুষ, তাকে সবাই কিন্তু দেখেন তার কাছে নিয়ে যেতে চাচ্ছে, কারণ তার থেকে শিখবে অনেক কিছু, তাই না? তাহলে বলছে যদি এরকম একটা ঘটনা ঘটে যায় যে এই যে গুড পার্সনটা, এটা কিন্তু এই জায়গায় থাকবে, কখন থাকবে? আমাদের এমনি কমন সেন্স কি বলে, এই কারণে কিন্তু এটার নাম দিয়েছি যে আমরা আসলে বেসিক। এই কথাটা যে কেন দিয়েছি, যেটা আমাদের আসলে বিবেক দিয়ে করতে পারি কিছু কিছু ম্যাথ। তাহলে আমরা যখন বলবো যে এরকম দুইটা টানাটানি করতেছে একজন ভালো মানুষকে, তখন বলছে যদি এই ভালো মানুষটা, আমরা কিছুক্ষণ বলছি যে সাম্যাবস্থা বলতে এই যে ভালো মানুষটা যেখানে আছে সেখানেই থাকবে, এখান থেকে লড়বে না, এই ঘটনা আমরা বললাম। কখন লড়বে না বলছে, কখন লড়বে না আগে একটা ফিল করে। আপনি বন্ধু বলতে পারেন লড়বে না তখন যে আর ইকুয়ালস টু এ হলে, আর আর এর মান যদি সমান হয়। আর কিন্তু একটা ফোর্স, মনে করেন আর নামক ব্যক্তিটা একটা ফোর্স দিছে, যেই ফোর্স আর এ নামক একটা বস্তুটা দিছে, তার যে ফোর্স, এই ফোর্স দুইটা যদি সমান হয়, এখানে আর আর এ দ্বারা এটা বোঝাচ্ছে, ঠিক আছে? মানে আর কর্তৃক ফোর্স, সহজ কথা। চাইলে আপনি এখানে এমনও দিতে পারেন আর এফ এ এফ, ঠিক আছে? অথবা চাইলে এমনও লিখতে পারেন, কোনো সমস্যা নেই, যে ফোর্স অফ আর। তাহলে এভাবেও লেখেন ফোর্স অফ আর আর ফোর্স অফ এ, এই দুইটার ফোর্স যদি সমান হয়। এখন এটা দিলে অনেক সময় একটা বিভ্রান্তি তৈরি হতে পারে, শুধুমাত্র ফোর্স সমান হলে। কিভাবে? এরকমও তো হইতে পারে, দেখেন তো, একটা গুড পার্সন, একই জিনিস, এটা কিন্তু কেস ওয়ান। আচ্ছা, আরেকটা কেস আমরা কি, এই যে একটা গুড পার্সন, এবার বললাম যে একই বলে এরকম টানতেছে, এই বরাবর আর টানতেছে, এই বরাবরও আপনার এ টানতেছে, এবং তাদের বল সমান, তখন কি হবে? তখন কি এই যে গুড পার্সন সে কি সাম্যাবস্থায় থাকবে? মানে যেখানে আছে ওখানেই থাকবে, লড়বে না, এরকম কথা হইলো না। যদিও দেখা যায় ফোর্স অফ আর আর ফোর্স অফ এ সমান, তারপরও এখানে সাম্যাবস্থা হবে, হবে না, সরি, সাম্যাবস্থা হবে না। কেন? এই কেসের ক্ষেত্রে, কেস 2 এর ক্ষেত্রে কেন হবে না? কারণ তারা একই দিকে টানতেছে। তাহলে কোন সময় এই যে গুড পার্সনটা আসলে এখানেই থাকবে, লড়বে না? বলছে ফোর্স সমান হইতে হবে, সাথে সাথে
যেই দুজন টানছে তাদের অপোজিট দিক থাকা লাগবে। দেখেন এইটা টানতেছিল এই বরাবর, এটা টানতেছিল এই বরাবর। আর এই ক্ষেত্রে কেস 2 এর ক্ষেত্রে কেন সাম্য অবস্থার সৃষ্টি হয়নি? কারণ গুড পারসনটা অবশ্যই এদিকে যাবে। কেন যাবে? ফোর্স যদিও সমান কিন্তু একই দিকে টানতেছে, এই কারণে। তাহলে সাম্য অবস্থা, দুইটা বলের ক্ষেত্রে সাম্য অবস্থা কখন হয় আমরা এখানে ফিল করতে পারতেছি না এই কেস 1 চিত্রে, যে তখনই হবে যদি দুইজনে সমান বলে টানে এবং তাদের দিকটা বিপরীত হয়। তাহলে এই কথাটা আমরা এখন লিখব। কি বলছে? টু ফোর্সেস আর ইন ইকুইলিব্রিয়াম when, যখন দুটা কন্ডিশন মানে, এক নাম্বার তাদের সেম মান লাগবে বলের, দুটা ফোর্স বলছি কিন্তু, হ্যাঁ দুটা ফোর্স, তাহলে এই ফোর্স দুটার আসলে আপনার মানটা সেম লাগবে। তাহলে দে হ্যাভ ইকুয়াল ম্যাগনিটিউড, সেম মান। শুধু সেম মান হলে হবে না, এই বল দুটাকে আবার বিপরীতমুখী হতে হবে। তার মানে দে অ্যাক্ট ইন অপোজিট ডিরেকশন। আর অপোজিট ডিরেকশন আর কিছুই না, সেটা হচ্ছে থিটা ইকুয়ালস টু 180। দেখি তো বুঝতে পারছে কিনা। ওকে, এটা বুঝতে পারছি। এবার আমরা আরেকটা জিনিস যাই। এবার দুইটা বল না হয়ে যদি তিনটা বল হইতো, তো গুড পারসনটাকে এবার এখানে টাইনা নিলাম, ইটস আ গুড পারসন। এবার তিনজনে টানছে, বলছে এবার তো তিনজনে টানছে, তো ওকে নিয়ে সবাই টানতেছে। দেখেন এটা, এটার নাম দেই ছোটকালের মতো, হ্যাঁ এবার নাম দেই এটার নাম পি। পি বলে একজনে টানছে, মনে করেন পি বলে একজনে টানতেছে। এবার বল সরাসরি বল বলে ফেললাম। ওকে, আরেকজন মনে করেন এদিকে টানতেছে, দিকও দিয়ে দিচ্ছি কিন্তু। ওকে, তাহলে এই যে ব্যাপার, এটার নাম হচ্ছে আসলে ধরেন কিউ। আচ্ছা, তাহলে একটা কাজ করি, এটা কালো কালি না দেই, এটা এই কালিটাই দেই, কালির নাম জানি না। আরেকজনে টানতেছে, সে হচ্ছে এরকম পি কিউ, আর এই বরাবর আর একটা বল দেন, অন্য কোনো কিছু নাম দেন, আর দ্বারা আমরা রেজাল্টেন্ট বুঝাবো। হ্যাঁ, পি কিউ আর এস দেন, এটা আমরা পি আর দ্বারা কি বুঝাবো? রেজাল্টেন্ট মানে লব্ধি, এই কারণে। তাহলে আমরা এখানে আর ইউজ না করলাম, আপনি চাইলে আরও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এবার তিনজন টানতেছে জিকে, বলছে তিনটা বলের ক্ষেত্রে না, ব্যাপারটা আগে ফিল করতে হবে। তিনটা বলের ক্ষেত্রে কখন আসলে, এই যে দুইটা বলের ক্ষেত্রে তো আমরা সহজ করছি, তাই বলছে তিনটা বলের ক্ষেত্রে কিভাবে বলবো, কিভাবে সাম্য অবস্থায় থাকবে। বলছে এটা একদম সহজ। কি রকম সহজ? বলছে যদি তাকান, এদিকে তাকাইতে হবে, যদি এইটা এই যে এস আর পি বলের লব্ধিটা আপনার আর হয়, সব মনে করেন একটা আর, এই যে আর লব্ধিটা এই বরাবর আর হলো, আর এটা এই যে আরটা লিখলাম, এটা কার কার লব্ধি? এই যে এখানে যে আর হলো, এটা হচ্ছে পি আর এস এর লব্ধি, এই যে নিচে বুঝাই দিলাম। এই যে পি আর এস এর লব্ধি যদি আর হয় এবং এই লব্ধির মানটা যদি কিউ এর সমান হয়, এখানে কিউ বাকি আছে, এবং কিউ এর বিপরীতমুখী হয়, তখন এরা সাম্য অবস্থায় থাকবে। দেখি তো বুঝতে পারছে কিনা। তিনটা বলের ক্ষেত্রে নিয়ম কি? এটা দিয়ে যদি কেউ না বুঝে, তাহলে আরেকটা কাজ করতে পারে, যে সে এবার না ওইটা দিয়ে করবে না, পি আর এস এর ক্ষেত্রে না, সে বলবে এবার হচ্ছে আমি পি আর কিউ এর জন্য কাজ করব। তাহলে পি আর কিউ এর লব্ধিটা অবশ্যই আমরা জানি, সামুদ্রিক সূত্র অনুসারে সবার জানার কথা, যে লব্ধি হচ্ছে এই যে তাদের সন্নিহিত বাহু বরাবর যাবে, আমরা সবাই জানি কর্ণ বরাবর যায়। তো লব্ধিটা যদি এরকম হয়, বলছে পি আর কিউ এর লব্ধি যদি এরকম একটা কিছু আসে, ধরেন লব্ধি কিছু একটা আসছে, তার নাম দিলাম আর, তাহলে এটা কার কার লব্ধি? পি কিউ এর লব্ধি। এই লব্ধির মানটা যদি এস এর সমান হয় এবং এস এর বিপরীতমুখী হয়, তাহলে বলছে এটা সাম্য অবস্থায় থাকবে। তার মানে ব্যাপারটা কি? যে কোনো দুইটা বলের লব্ধি অপরটার লব্ধির সমান হইতে হবে এবং দিক বিপরীত হইতে হবে। এটা হচ্ছে তৃতীয় তিনটা বলের ক্ষেত্রে সাম্য অবস্থায় থাকার কন্ডিশন। আমরা কি বুঝতে পারছি? তাহলে কি এটা ছিল টু ফোর্সেস এর জন্য, টু ফোর্সেস। তাহলে এটা কার জন্য ছিল? এটাকে আমরা এভাবে লিখে দিই যে টু ফোর্সেস ইকুইলিব্রিয়াম।
আচ্ছা, টু ফোর্সেস, ওকে, ইকুইলিব্রিয়াম। ওকে, আমরা এখন যেটা পড়তে চাই তিনটা ফোর্সের জন্য, তাহলে এখানে যেটা পড়তে চাই the three forces are in equilibrium when, যখন কি কি ঘটনা ঘটবে। এক নাম্বার বলছে এই যে আমরা এতক্ষণ পর্যন্ত যা বলছি সেটাই এখন আমরা লিখবো, the vector sum of any two forces, অর্থাৎ দুইটাই যে এতক্ষণ পর্যন্ত বলছিলাম যে পি আর এস এর যে লব্ধি, এই যে পি আর এস এর যে লব্ধি, সেই লব্ধির মান যদি আসলে কিউ এর সমান হয় এবং কিউ এর বিপরীতমুখী হয়, সেই কথাটা আমরা বলবো যে the vector sum of any two forces, যে কোনো দুইটা ফোর্সের, any two forces equal the অপরটাকে থার্ড, THIRD, equals the third force in magnitude। ওকে, আচ্ছা, ওই যে বলছিলাম কি, এই যে ধরেন এই দুটো নিয়ে আপনি কাজ করতে চান, এদের লব্ধি যদি কিউ এর লব্ধির সমান হয়, সাথে সাথে কি দুই নম্বর কন্ডিশন কি, দিকটা অপোজিট হইতে হবে কিউ এর, ঠিক কিনা। এন্ড দুই নাম্বার, the third force must be in opposite to the resultant of the first। দেখি বুঝতে পারছি কিনা, একই কথা। তৃতীয়টার ক্ষেত্রে নিয়ম কি, যদি আমরা কেউ বলে যে কিউ আর এস নিয়ে সে কাজ করবে, তাহলে কিউ এবং এস এর লব্ধি কি, নিশ্চয়ই এই বরাবর কোথাও যাবে। বলছে এই লব্ধির মানটা যদি পি এর সমান হয়, বাকি রয়ে গেছে পি এর সমান হয় এবং পি এর যে দিক তার বিপরীত দিকে হয়, তাহলে এরা সাম্য অবস্থায় থাকবে। এটা হচ্ছে তিনটার ক্ষেত্রে। আচ্ছা, তাহলে এটা দিয়ে আমরা একটা এখন ম্যাথ দেখতে চাই, এটা দিয়ে আমরা কি করতে চাই, একটা ম্যাথ দেখতে চাই। ওকে, আমরা এটা দিয়ে একটা ম্যাথ দেখতে চাই। বলে দিল যে মনে করেন ম্যাথ হচ্ছে 1, এরকম বলে দিল। ওকে, এরকম বললো। আচ্ছা, আমি মনে হয় এটাকে একটু নিচে নামাই নিয়ে আসতে পারি, তাহলে বেশি ভাল লাগবে দেখতে। ওকে, এবার হচ্ছে, এবার যাই হোক এখানে করি। তাহলে এখানে একটা দিলাম, এখানে একটা বল দিলাম এবং এখানে একটা বল দিলাম। আমি একটা কাজ করে দিই, এই বলগুলোর মান আমি ডিক্লেয়ার করে দিচ্ছি, যে বলগুলো হচ্ছে আসলে ধরেন এটা হচ্ছে আপনার √3, এটা হচ্ছে 2 একক, এটা হচ্ছে আপনার 1 একক। এখন আপনার কাছে প্রশ্ন করলাম যে এরা আসলে সাম্য অবস্থায় আছে। হ্যাঁ, এরা কি 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 অবস্থায় আছে বলে দিবে যে এরা আসলে এই তিনটি বল 3 forces are in the equilibrium, সে সাম্য অবস্থায় আছে। এখন আমাদের বললো যে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত। সাপোজ আমি বলে দিলাম এটার নাম হচ্ছে আলফা, সাপোজ এটার নাম বলে দিলাম বিটা, এটার নাম বলে দিলাম গামা। আমার কাছে জানতে চাইলো যে আলফা বিটা গামা, আলফা প্লাস বিটা প্লাস গামা এরা ইকুয়াল টু কত। দেখি তো বুঝতে পারছে কিনা। ওকে, তাহলে কি আছে, তারা সাম্য অবস্থায় আছে, এই যেখানে বলে দিবে, এভাবে বলে দিবে, কোনো ধরনের সমস্যা হবে না। এখন আমাকে বলছে আলফা বিটা গামা কত, এর সমষ্টিটা কত। ঠিক আছে, আলফা বিটা গামা এর সমষ্টি কত, তাহলে আমি আলফা বের করব। এখন এরা যেহেতু সাম্য অবস্থায় আছে, বুঝতে হবে তিনটা ফোর্স সাম্য অবস্থায় থাকার নিয়ম কি। আমি যদি এটা নিয়ে কাজ করি, দেখাতে চাই, আমি এটা নিয়ে কাজ করব, এই বল আর এই বল, তাহলে এই দুটা বলের লব্ধি
যেহেতু সাম্যাবস্থায় আছে শুনতে হবে, কিন্তু অবশ্যই দেখবেন এই লব্ধিটা 2 এর সমান হইতে হবে। কেন? কারণ সাম্যাবস্থায় থাকার সত্যই হচ্ছে যে কোনো দুইটা বলের লব্ধি অপর যেটা থাইকা যায় তার সমান হইতে হয় এবং বিপরীতমুখী হইতে হয়। তার মানে তাহলে আমি বুঝতে পারছি কিনা, এই যে √3 এবং 1 এর লব্ধিটা কত হবে? 2 হবে, যেহেতু সাম্যাবস্থায় আছে। তাহলে সিন্স, এই কথা আপনি তো এভাবে লিখবেন না, এত বড় করে লিখবেন না, আপনি তো খুব দুবদাব করে ফেলবেন। সিন্স 3 forces আর 3 forces লিখে নাই, ওকে, তিনটা বল যেহেতু আর ইন দ্য ইকুইলিব্রিয়াম, বানান ভুল হয়েছে তাই না? ওকে, দেন দ্য রেজাল্ট্যান্ট ভেক্টর বা রেজাল্ট্যান্ট লিখে দিতে পারি সহজে, অফ কার অফ √3 and 1 is আপনার 2, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা লব্ধি যে সূত্রটা সেটা জানি, কিন্তু যে আমরা জানি যে r স্কয়ার ইকুয়ালস টু p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা, তাই না? এটা আমরা ইউজ করতে চাই। ওকে, তাহলে আর কত? আর এর মান পাই গেছি যে আর এর মান হচ্ছে 2 স্কয়ার, p কত? p হচ্ছে যে কোনো একটাকে ধরেন, সেটা হচ্ছে √3 না অথবা 1 কে, যে এটা যদি আপনি p ধরেন তাহলে এটা q হবে, এটা কি হবে? আরে উল্টা ভাবে যদি ধরেন যে এটা ধরেন যদি p, তাহলে অপরটা কি হবে? অপরটা কি? এটা আমরা তো এই দুটো নিয়ে কাজ করছি। ওকে, আপনি চাইলে যে কোনো দুটো নিয়ে কাজ করতে পারেন। ওকে, তাহলে এখান থেকে লেখা যায় √3 হোল স্কয়ার, q এর মান কত? 1, 2 p এর মান কত? ধরছি √3, q এর মান 1, একটু এখানে cos আলফা পাচ্ছি। ওকে, তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? এখান থেকে কত পাচ্ছি? এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে আপনার 4, 3, এখানে 1, এখানে পাচ্ছি হচ্ছে 2√3 cos আলফা, তাই না? আচ্ছা, একটা কাজ করি, এখানে 4 4, এই যে এখানে 4 হচ্ছে, এখানে 4 হচ্ছে, তাহলে এই পাশে নিয়ে আসি, এই পাশে নিয়ে আসলে 0 হয়, 2√3 যদি ভুল না করি cos আলফা। তাহলে এখান থেকে যেটা পাই এটাতে ভাগ করে দিতে পারি 2√3 দিলে, তাহলে cos আলফা ইকুয়ালস টু 0, cos আলফা ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা জানি cos কত ডিগ্রি মান হচ্ছে? 90 ডিগ্রি বলছে, cos 90 ডিগ্রি, তার মানে আলফা সমান 90 ডিগ্রি পাই গেলাম। দেখছেন আমরা কি বুঝতে পারছি? তাহলে আলফা সমান 90 ডিগ্রি পাই গেলাম। এবার সিমিলারলি আমরা আরেকটা ওয়েতে করতে পারি। আচ্ছা, আরেকটা ওয়ে কি? আমি এখানে একটু জায়গা নিয়ে ফেলি। ওকে, আরেকটা ওয়ে হচ্ছে, দেখেন এবার কোনটা ধরে করছিলাম যেন একটু, এই যে √3 আর p ধরে, এবার অপর দুইটা আমরা এবার ধরেন বিটারটা বের করতে চাই। আচ্ছা, বিটারটা বের করতে গেলে এই যে 1 এবং 2, এই যে 1 এটাকে p ধরেন, এটাকে হচ্ছে আপনি q ধরেন, এই দুইটার লব্ধিটাকে অবশ্যই কত হতে হবে? √3 হইতে হবে, কারণ আমরা পড়ছিলাম সাম্যাবস্থায় যেহেতু আছে, এই যে 1 এবং 2 এর লব্ধিটার অবশ্যই এদিক হইতে হবে এবং এর মান √3 হইতে হবে। কেন? কারণ যেহেতু সাম্যাবস্থায় আছে, সাম্যাবস্থায় থাকতে গেলে এই দুইটার যে কোনো দুইটা ফোর্সের লব্ধির মান অপরটা, মানে অপরটা কে থাকে? √3, তার সমান হইতে হবে এবং তার বিপরীত দিক হইতে হবে, তাহলে অবশ্যই √3 হবে। তাহলে লব্ধির মান যেহেতু √3 পাই গেছি, এখান থেকে আবার আমরা সূত্র লিখবো। কি লিখবো? তো লব্ধি কষ্ট হচ্ছে √3, মানে √3 স্কয়ার, এরপর p এর মান ধরছিলাম 1 কে আর q ধরছিলাম 2 কে, তাহলে এখানে বসাই দেন 2pq cos আলফা। এখান থেকে এখন ক্যালকুলেট করতে হবে, তাহলে পাচ্ছি কত? এখান থেকে পাচ্ছি হচ্ছে 3, এখানে পাচ্ছি 4 আর 1 5। ওকে, এখান থেকে পাচ্ছি হচ্ছে 4 cos আলফা। এখন এখান থেকে কোনটা পাবো? এখান থেকে কি পাবো? এখান থেকে পাবো হচ্ছে আপনার এই পাশে চলে এলে -2 আর এখান থেকে হচ্ছে 4 cos আলফা। তাহলে এখান থেকে যেটা পাই cos আলফা এটা সমান হচ্ছে -1/2 পাচ্ছি। আমরা জানি এটা একটা বিখ্যাত মান, cos 120 ডিগ্রির মান, তাই না? ওকে, 120 ডিগ্রির মান। তাহলে এখান থেকে পাইলাম, এই আমি কি করেছি, এই cos আলফা হবে কেন? এই যে মধ্যবর্তী কোণ, এটা তো ভুল করেছি, এই যে মধ্যবর্তী কোণ এখানে তো দেওয়া আছে বিটা, তাহলে এখানে কি আলফা হবে ভাইয়া?
দেখছেন কত বড় ভুল করে ফেলছি। হ্যাঁ, যারা অর্ধেক দেখবে ভিডিও তারা তো ওই যে এটা এখানে দেখেই বলবো আপনি ভুল করছেন। তাহলে এগুলো সব বিটা হবে, ভুল করেছি। ওকে, তাহলে cos বিটা cos বিটা cos বিটা, তাহলে এখানে আমরা যেটা পাবো যে বিটা ইকুয়ালস টু 120। এবার বাকিটাকে আমরা বের করব গামা। এভাবে না, এভাবে আর বের করতে হবে না। কেন বের করতে হবে না? কারণ আমরা জানি আলফা বিটা প্লাস গামা এটার মান হচ্ছে 360 ডিগ্রি। দেখি তো বুঝতে পারছি কিনা? তাহলে এখান থেকে গামার মানটা পেয়ে যাবো না? কারণ যেহেতু আলফার মান পেয়ে গেছি, বিটার মান পেয়ে গেছি, তাহলে গামার মান পেয়ে যাবো না? তাহলে আমরা আর আগের মতো নিয়ম করতে যাব না। চাইলে এভাবেও কেউ করতে পারে। কিভাবে করতে পারে? যে √3 এবং 2 এর লব দিয়ে অবশ্যই অবশ্যই অন হইতে হবে। কেন? কারণ যেহেতু সাম্য অবস্থায় আছে, এইভাবেও কেউ চাইলে করতে পারে। তাহলে গামার মান পাওয়া যাবে। কিন্তু এত কষ্ট করে না করবে, কারণ আমরা জানি এখন সে এটা লিখবে যে উই নো দ্যাট, আমরা জানি যে দ্যাট আলফা প্লাস বিটা প্লাস গামা, ও এটা ইকুয়ালস টু হচ্ছে আপনার 360। ও একটা একটা কথা বলি, ইন্টারেস্টিং কথা, সেটা হচ্ছে এখানে এই যে প্রশ্ন করছি আলফা প্লাস বিটা প্লাস গামা এটা কত, এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে 360। এটা তাহলে করতে হইতো না। তাহলে দেখেন এটা এই কোশ্চেন দিবে না, বরং দিয়ে দিল মনে করেন আলফা প্লাস বিটা, অথবা বলে দিল যে গামা কত, সাপোজ আলফা কত, বিটা কত এবং গামা কত, এরকম বলে দিল। আচ্ছা, আলফা বিটা প্লাস গামা এটা এত সহজটা দিবে না, কারণ দেখতেই বুঝতে পারছি যে এটা 360 ডিগ্রি, তাহলে এত সহজটা দিবে না। তাহলে যেহেতু আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল 360, তাহলে আলফা পাই গেছি, বিটা পাই গেছি, তাহলে গামা কত? আলফা কত পাইছি? 90 ডিগ্রি, এখানে 90 দেন। আচ্ছা, বিটা কত পাইছি? 120। আচ্ছা, তাহলে গামা কত হবে? দেখি তো কত হবে। হ্যাঁ, কত হবে? তাহলে গামা সমান তো হওয়ার কথা কত কত 120, তা 4, দেখি 360 মাইনাস 90, তারপর হচ্ছে আপনার কত মাইনাস 120, তার মানে 150 হওয়ার কথা যদি ভুল না করি। ঠিক আছে, আচ্ছা তাহলে 150 দেখি কত হয়। এটা পাইছি 90 আর এটা পাইছি 120, তাহলে 150 হওয়ার কথা। ওকে, ঠিক আছে, দেখি তো বুঝতে পারছি কিনা, এই ম্যাথ আমরা পারবো কিনা। কে পারবে না? এটা সবাই পারবো। এই যে গামার মানটা আমরা পেয়ে গেছি। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই অবশ্যই করা যাবে, অবশ্যই অবশ্যই কি করা যাবে, করা যাবে। ওকে, তাই ঠিক আছে, এইটা হচ্ছে বেসিক একটা সূত্র। তাহলে এই তিনটা দিয়ে যে আমরা বললাম এইটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের বেসিক, এই যে বেসিক যে সাম্যাবস্থার সূত্র, সেটা দিয়ে আমরা আসলে এটা করলাম এই ম্যাথটা। এবার আমরা আসলে বেসিক না, এবার আমরা চলে যেতে চাই হচ্ছে ট্রায়াঙ্গেল ল বা হচ্ছে ত্রিভুজ সূত্রে। ত্রিভুজ সূত্র কি বলছে সেটা আমি আগে লিখবো, তারপর বাংলায় বলবো। কেউ না বুঝলে অবশ্যই অবশ্যই সে বাংলায় বুঝবে, বাংলায় বুঝবেই বুঝবে, কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা, এরপর আমরা যাব ট্রায়াঙ্গুলার ল বা ট্রায়াঙ্গেল ল। নিউ পেজ নিতে চাই। আচ্ছা, তাহলে আমরা একটা হচ্ছে 1 নম্বর গেল বেসিক ফর্মুলা। আমরা এখানে তাহলে নং দিয়েছি, এটা 2 নং, এটা তাহলে 1 নং ছিল। ওকে, আচ্ছা, এটা ছিল 1 নং, ওইটা ছিল 1 নং। এবার আমরা 2 নং দেখতে চাই। 2 ট্রায়াঙ্গেল ল। ওকে, সেটা কি বলছে আমি আগে লিখি। অ্যাঙ্গেল ল। আচ্ছা, এ বলছে যে আমি ইংরেজিতে লিখে দিচ্ছি, তারপর বাংলা করে দেবো, কোনো সমস্যা নেই। আপনার ক্লাস দেখা, আপনারা যখন ক্লাস দেখবেন তখন অবশ্যই অবশ্যই নর্মাল মোডে দেখবেন না, আপনারা হচ্ছে একটু বাড়ায় দেখবেন, হয় দেড়ে দেখবেন অথবা 2-তে দেখবেন, কারণ হচ্ছে আমি যেহেতু লিখি আবার বলি, এই কারণে আমার সময় বেশি লাগে। আচ্ছা, লেখেন এটা আমাদের কাছে এরকম বর্ণনা দেয়, স্টেটস দ্যাট ইফ, যদি তিনটা 3 ফোর্সেস, আমি আবার বাংলা করে দেবো, কোনো সমস্যা নাই।
acting or simultaneously, okay, one particle, একটা পার্টিকেলের উপর, are in equilibrium, they can be represented in magnitude and direction by the three sides of a triangle, three sides of a triangle, taken in order. ওকে, আমরা এটার বাংলাটাও লিখে দিতে চাই আমি একদম সহজভাবে। বাংলা হচ্ছে এভাবে যে যদি কোনো বিন্দুতে ক্রিয়ারত তিনটি বলের মান ও দিক, তিনটি বলের মান ও দিক আপনার কোন ত্রিভুজের তিনটি বাহু দ্বারা একই ক্রমে সূচিত করা যায়, তবে বল ত্রয় সাম্যাবস্থায় থাকবে। তবে তিনটা বল যে আছে এই কারণে বলছি বল ত্রয় সাম্যাবস্থায় থাকবে। ওকে, কি বলছে? বলছে যে যদি কোনো বিন্দুতে ক্রিয়ারত, আগে শুনেন, যদি কোনো বিন্দুতে ক্রিয়ারত তিনটি বলের মান ও দিক কোন ত্রিভুজের তিনটা বাহু দ্বারা, মান এবং দিক কিন্তু তিনটা বাহু দ্বারা আপনি একই ক্রমে যদি সূচিত করা যায় তখন ওই বল তিনটা সাম্যাবস্থায় থাকবে, এটা বলছে। তা আমরা একটু দেখতে চাই আসলে এটা কি বলতে চাইছে। আচ্ছা, এটা যেটা বলতে চাইছে এরকম একটা ব্যাপার বলতে চাইছে, ধরেন এখানে একটা পি বল কাজ করছে, এখান থেকে একটা বল কিউ বল কাজ করছে, এখান থেকে একটা বল এই বরাবর কাজ করছে। আচ্ছা, আপনি একটা কাজ করে নেন তো, আমরা দিক দিয়ে দিয়েছি কিন্তু এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর। আচ্ছা, এই যে তিনটা, এই যে দেখেন এখানে নাম দেন, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তাহলে দেখেন এই যে একটা ত্রিভুজের এখানে আমরা তিনটা বল দিয়েছি, একটা পি কিউ আর। দেখেন আমি যদি শুরু করেন, এই যে বি থেকে শুরু করতে চান, সাপোজ দেখেন আপনি বি থেকে শুরু করলেন, দিক কোন দিক? সি এর দিকে, আপনার কলম উঠাইতে হচ্ছে না। সি থেকে আবার কোন দিক? এ এর দিকে, দেখেন কলম উঠাতে হচ্ছে না। এ থেকে আবার কোন দিক? বি এর দিকে, তার মানে কলম উঠাতে হচ্ছে না। এরকম যদি কলম উঠানো না লাগে, তার মানে একই ক্রমে এই যে বিসি দ্বারা, এই যে বিসি, এই বিসি দ্বারা আসলে মান বুঝাইছে, আর দিক কি বুঝাইছে? দিক হচ্ছে বি থেকে সি এর দিক। আবার দেখেন এই যে সি থেকে এ দ্বারা, সি এ দ্বারা আসলে একটা মান বুঝাইছে, মানটা কত? কিউ, কিউ বল, এবং দিক কোনটা? সি থেকে এর দিক। তাহলে বলছে যদি এরকম একটা ত্রিভুজের তিনটি বাহু দ্বারা একই ক্রমে মান এবং দিক, ক্রম কিন্তু এক লাগবে, ক্রম এই যেখান থেকে শুরু করছেন দেখেন এই যে এরকম একই ক্রম, আপনার খাতা উঠাতে হয়নি, কিন্তু এটা কিন্তু ক্রম এক না। যদি এরকম হইতো যে এই বরাবর পি, পি গেছে এদিকে, কিউ গেছে এদিকে, এবং আর গেছে উল্টা দিকে, এই যে তখন কিন্তু আপনাকে এখান থেকে যাইয়া এদিক যায় নাই, বরং এখান থেকে এখানে গেছে, তাই না? তখন কিন্তু ক্রম এক হলো না। যদি এরকম একই ক্রমে থাকে তখন বলছে এরা সাম্য অবস্থায় থাকবে। ত্রিভুজ সূত্র কি বলছে? যদি এরকম একই ক্রমে থাকে তখন সাম্য অবস্থায় থাকবে। আর আমরা যারা ভেক্টর অধ্যায় পড়ছি ইন্টারমিডিয়েটে, তখন কিন্তু আমরা জানি যে এটা ত্রিভুজ সূত্র অনুসারে এটাকে লেখা যায় পি প্লাস কিউ প্লাস আর ইকুয়ালস টু 0, এবং এগুলা যেহেতু বল, তার মানে কি হবে?
এদের উপরে একটা করে এরকম চিহ্ন হবে, এরকম চিহ্ন হবে, এরকম চিহ্ন হবে। তাহলে দেখেন এই যে তিনটি বলের সমষ্টি শূন্য পেলাম, তাহলে আমি না পরে কেন, আপনি বলতেই পারতো যে কেন হইলো, সাম্য অবস্থার সৃষ্টি হলো কেন? কারণ আমরা বলছিলাম যে সামেশন অফ ফোর্স, মানে এটা কিন্তু লেখা যায় সামেশন অফ তিনটা ফোর্স, তাই না? পি কিউ আর, এটি ইকুয়ালস টু 0 হয়েছে, তাহলে ফোর্স যদি 0 হয়ে যায় তখন তারা সাম্য অবস্থায় থাকে। ঠিক আছে, ওকে, তাহলে এইটা গেল। আমরা পারবো কিনা? ওকে, এটা হচ্ছে ত্রিভুজ সূত্র। আমরা ত্রিভুজ সূত্র দিয়ে এখন একটা ম্যাথ দেখতে চাই। তো এটার একটা ম্যাথ দেখতে চাই, এরকম কি রকম ম্যাথ আসতে পারে। ম্যাথ 2 যেটা আসতে পারে সেটা হচ্ছে এরকম অনেকটা, যে সাপোজ 4:2, আমি একটু বাংলা লিখে দিচ্ছি ম্যাথটা, 7:11 অনুপাতের, অনেক তো ইংলিশ করলাম, এখন একটু বাংলা লিখি। তিনটি বল হচ্ছে কোনো বিন্দুতে ক্রিয়ারত আছে, হ্যাঁ, বা ক্রিয়া করে, লিখি যে ক্রিয়া আছে, ক্রিয়া করে লিখি, ক্রিয়া আছে কেমন লাগে। বল তিনটি কি সাম্য অবস্থায় থাকবে? মানে আমাদের কাছে প্রশ্ন করছে যে বল তিনটি, এটা এমসিকিউর জন্য পারফেক্ট, তিনটি কি সাম্য অবস্থায় থাকবে? এরকম একটা ব্যাপার থাকতে পারে, সাম্য অবস্থায় থাকবে, এরকম একটা প্রশ্ন করে দিল আপনাকে। তো এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই প্রশ্নটা নেওয়া হয়েছে আসলে ইন্টারমিডিয়েট থেকে। ইন্টারমিডিয়েটের একটা বই আছে, সেখানে এই কোশ্চেনটা আছে। তো এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো আমরা এটা করতে চাই। এখন দেখেন আপনার কাছে পুরো, মানে এটা জাস্ট বলে দিয়েছে যে আসলে এরকম অনুপাতের তিনটি বল আছে, তারা কি সাম্য অবস্থায় থাকবে কিনা। তো আমরা যখন এর সলিউশনটা করব, সলিউশন করার একটা টেকনিক আছে। দেখেন আমি যদি বলি যে যেমন আমার আর আপনার ওজনের অনুপাত সাপোজ মনে করেন 2:3, তার মানে এই না যে আমাদের ওজন হয়ে গেল 2:3, এরকম না। যে কখনো কখনো এটা এরকম হতে পারে যে 40 আর এখানে 60 আছে, মানে 40 কেজি আর 60 কেজি, তার মানে এখানে 2 আর এখানে 3। তার মানে বুঝতে হবে যখন অনুপাত দেওয়া থাকে তার সাথে যদি আমরা একটা কে লাগাই দিই না, 2K আর 3K, তার মানে এটা দ্বারা আমরা অনুপাত থেকে টোটাল বলটা পাওয়া যেতে পারি। এই যে ধরেন আমার আমার আপনার ওজন হচ্ছে 40, আমার ওজন হচ্ছে 60, তাহলে এটা দ্বারা বোঝা যাচ্ছে যে আমি যদি বলি এখন আমাদের দুইজনের ওজনের অনুপাত কত, তাহলে আপনি কিন্তু বলবেন সাধারণভাবে 2/3, তাই না? 2:3 এইভাবে বলবেন না? এখন ওই অনুপাত থেকে যদি আমরা কোনো বল পেতে চাই আবার আমাদের, অর্থাৎ 2:3 থেকে, তখন আমরা কি করব, 2 এর সাথে একটা কে দিব কনস্ট্যান্ট, 3 এর সাথে একটা কে দেব। এখন এই কে এর মান যদি আমরা বাড়াতে থাকি আস্তে আস্তে, তাহলে কে এর মান যদি আমরা 20 দেই, দেখেন আমাদের সঠিকটা পাওয়া যাব। তাহলে 20 দুগুণে 40, 60। এখন কে এর মানটা কত হবে সেটা আমরা জানি না, সেটা আননোন। এই কারণে এখান থেকে অনুপাত থেকে যদি কখনো মেইন জিনিসটা পেতে হয়, মেইন জিনিসটা মানে ওজন বললে ওজন, বল বললে বল, তাহলে আমরা ধরলাম যে তিনটা বল আসলে এরকম, কত, 4K, 7K আর 11K। ঠিক আছে, আচ্ছা এবার একটা কথা শুনেন, এই যে তিনটা বল এটা কি সাম্য অবস্থায় থাকবে কিনা, বলছে কেস 1, এই দুইটা কেস হতে পারে। একজনে বলছে যে কেস 1, একজনে এরকম বলছে, দেখেন তারটা সঠিক আছে কিনা। একজনে বলছে যে হ্যাঁ এটা সাম্য অবস্থায় থাকবে, তাই কেস 1 কি সাম্য অবস্থায় থাকবে। কখন থাকবে বলছে, যদি এরকম ঘটনা ঘটে। কিরকম ঘটনা বলছে, 11K এটা যদি এই বরাবর কাজ করে, শুনেন, আর 7K আর 4K যদি এই বরাবর কাজ করে, দেখেন তো বুঝছেন কিনা। 7K আর 4K এই বরাবর যদি কাজ করে, তাহলে এই বরাবর কত বলছি, 11K, আর এই বরাবর 7K আর হচ্ছে 4K যদি একসাথে কাজ করে, তখন দেখেন 7K আর হচ্ছে 4K একসাথে কাজ করলে 11K আসে। তাহলে আমরা না সাম্য অবস্থার বেসিক সূত্রই পড়েছিলাম যে তারা সাম্য অবস্থায় থাকবে যদি, যদি কি ছিল, এই যে এইখানের বল আর এখানের বলটা সমান হয়ে যায় এবং দিক দুটো অপোজিট হয়, তাহলে কি বলবো, তারা সাম্য অবস্থায় থাকবে যদি 7K ও 4K একই রেখা বরাবর এবং 11K ঠিক বিপরীত দিকে থাকে, তখন সাম্য অবস্থায় থাকতে পারে। দেখি তো বুঝতে পারছি কিনা। তাহলে কি মেইন কথা বলতে হবে এইটা, কেস 1 আমি লিখে দিচ্ছি। কেস 1 অনুসারে যদি 4K 7K একই রেখা বরাবর থাকে, একই রেখা বরাবর থাকে এবং
11কে বলের ঠিক বিপরীতে থাকে তখন সাম্যাবস্থা পসিবল। তখন সাম্যাবস্থা পসিবল, এছাড়া না। এছাড়া কি বলছি? এছাড়া সম্ভব না। আচ্ছা, কেস 2। এবার যদি এরা একই রেখা বরাবর না থাকে, বলছে এরা যদি ভিন্ন ভিন্ন রেখা বরাবর থাকে, কেস 2। আচ্ছা, কেস 2। কেস 2 বলছে যদি এরা একই রেখা বরাবর না থাকে বরং ভিন্ন ভিন্ন রেখা বরাবর আছে। মনে করেন এদিক দিয়ে আছে 11কে, এদিক দিয়ে আছে মনে করেন 7কে, আর মনে করেন এরকম উল্টা পুল্টা আছে, এটা হচ্ছে 4কে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে 11কে, এটা হচ্ছে 4কে, এটা হচ্ছে 7কে। তখন এরা সাম্যাবস্থায় থাকবে না। কেন থাকবে না? কারণ এদের দ্বারা ত্রিভুজ উৎপন্ন করা যায় না। কারণ যদি সাম্যাবস্থায় থাকে তখন এই সূত্র মানবে, ত্রিভুজ সূত্র মানবে। এক নাম্বার কথা হচ্ছে ত্রিভুজ উৎপন্ন করবে এবং একই এই যে কি হবে, তিনটি বলের মান ও দিক একই ক্রমে সূচিত করবে। কিন্তু এখানে দেখেন এদের দ্বারা ত্রিভুজ উৎপন্ন সম্ভব না। কারণ কি? কেন সম্ভব না? কারণ আমরা জানি যে ত্রিভুজের দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। কি আমরা কি পড়ছিলাম জানো? একটা ছোটকালে থিওরাম, যে ত্রিভুজের দুই বাহুর যোগফল তৃতীয়টার চেয়ে কি হয়? বৃহত্তর হয়। কিন্তু এখানে কি বৃহত্তর হচ্ছে? এই দেখেন তো 4কে আর 7, 4কে আর 7কে যদি আমরা যোগ করি পাচ্ছি হচ্ছে 11কে। বলছে তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হইতে হবে, বৃহত্তর হয় নাই, বরং 11 সমান হচ্ছে। তার মানে এর দ্বারা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে না। তাহলে একই ক্রমে থাকবে কিভাবে? তার মানে এই যে ত্রিভুজ সূত্র থেকে বলা যেতে পারে যে আসলে এরা সাম্যাবস্থায় থাকবে না। কখন থাকবে না? যদি এরা ভিন্ন ভিন্ন রেখা বরাবর ক্রিয়া করে। কখন সাম্যাবস্থায় থাকবে? যদি 4কে আর 7কে একই রেখা বরাবর ক্রিয়া করে এবং 11কে এর বিপরীত থাকে। দেখি তো বুঝতে কিনা? তাহলে এখানের অ্যান্সারটা কি হবে? এরকম একটা দিয়ে দিল, বললো এত অনুপাতের বল তিনটি সাম্যাবস্থায় থাকবে কিনা। তো সাম্যাবস্থায় থাকতেও পারে আবার নাও পারে, এটা কিন্তু অপশন হবে। মনে করে দিলে সাম্যাবস্থায় থাকবে প্রশ্নে, এখানে 1 নম্বর অপশন দিল হ্যাঁ, এরপর বললো না, এরপর বললো থাকতেও পারে আবার নাও থাকতে পারে। মানে সাম্যাবস্থায় থাকতে পারে আবার নাও পারে। ডি নাম্বারে বললো যে আসলে কোনোটি নয়। কিনা? কোনোটি নয়। আমরা কি বুঝাইতে পারছি? তাহলে কোনটা হবে? এই অপশনটা হবে, যে থাকতেও পারে সাম্যাবস্থায় বা নাও থাকতে পারে। কখন থাকবে? এটা তো আর আসবে না। শুধু আপনাকে বুঝালাম যে যখন 4কে আর 7কে একই রেখা বরাবর কিন্তু 11কে এর বিপরীত থাকবে। কখন থাকবে না? যদি তারা ভিন্ন ভিন্ন রেখা বরাবর থাকে। ঠিক আছে? এটা গেল ত্রিভুজ সূত্র বা হচ্ছে আপনার ট্রায়াঙ্গেল ল। এরপরে আছে কি? এরপরে আছে লামির সূত্র, তাই না? 3 নাম্বার লামিস থিওরাম, আমরা সেটা একটু আলোচনা করতে চাই। আচ্ছা, 3 নাম্বারে আছে হচ্ছে লামিস থিওরাম। লামিস থিওরেম। ওকে, লামিস থিওরাম যেটা বলছে, আমি শুধুমাত্র স্টেটমেন্টটা লিখতে চাই। এটা দিয়ে অনেক ম্যাথ আছে, বাট এটা অনেক বড় বড়, যদি কখনো থাকে দেখেন। আচ্ছা, তো এখানে এটা বলতে চাচ্ছে, আমি আগে বাংলা লিখবো তারপর ইংলিশ লিখবো নাকি ইংলিশ বাংলা লিখবো? আচ্ছা, দুইটা লিখে দিচ্ছি। তবে ইংরেজিতে কোশ্চেন হওয়ার সম্ভাবনা বেশি, আমি যতটুকু শুনেছি। এখানে আপনার লামি বলছে, ওকে, ইফ আ বডি, যদি একটা বডি সেটা যদি সাম্যাবস্থায় থাকে, ইজ ইন ইকুইলিব্রিয়াম under the action of 3 coplanar concurrent and non-collinear force। এটার ব্যাখ্যা আমরা বলবো, সবকিছু বলবো। under the action of 3 coplanar মানে সমতলীয়, এটার বাংলা, and concurrent মানে এটা সমবিন্দু। ওকে, আমরা এটাও বুঝাবো। and নন কোলিনিয়ার মানে একই রেখা বরাবর না। আচ্ছা, নন কোলিনিয়ার অর্থাৎ কোনোটা একই রেখা বরাবর হবে না। আমরা এটা দেখাবো সবকিছু একে একে।
forces, then force is proportional to the sine of the angle between the other two forces, between the other two forces. ওকে, আমরা এটাকে বাংলাটা লিখি, তাইলেই সবাই বুঝতে পারবে। আবার ইংলিশ তো আছেই দেওয়া, ওটাও বুঝতে পারবে। ভিন্ন ভিন্ন রেখা বরাবর, ভিন্ন ভিন্ন রেখা বরাবর, এটা কিন্তু আগে মেইন কথা। ওকে, এটা কোথায় ইংরেজিতে বলছি আমরা? ভিন্ন ভিন্ন রেখা বরাবর, এই যে এখানে বলছি নন কোলিনিয়ার ফোর্সেস, ঠিক আছে? ওকে, ভিন্ন ভিন্ন রেখা বরাবর কার্যরত তিনটি সমবিন্দু, তো সমবিন্দু মানে কনকারেন্ট, সমতলীয়, সমতলীয় মানে কি? কোপ্লানার। ভিন্ন ভিন্ন রেখা বরাবর কার্যরত তিনটি সমবিন্দু সমতলীয় বল সাম্যাবস্থায় থাকবে, যদি থাকে, ঠিক আছে? সাম্যাবস্থায় থাকলে এই ঘটনা সত্য হবে। কোন ঘটনা? বলছে এদের প্রতিটি বলের মান, এই যে তিনটি বল যে আছে, এদের প্রতিটি বলের মান অপর দুটির অন্তর্গত কোণের সাইনের সমানুপাতিক। সহজ কথা একদম, এবার সবাই বুঝবে। কোণের সাইনের সমানুপাতিক। তারপর আমি আরো সুন্দর করে একটু বুঝাতে দিচ্ছি। সমানুপাতিক। ওকে, এবার শুনেন কি বলতে চাচ্ছে এখানে। বলছে তিনটা বল নেবেন, তারা যেন একই রেখা বরাবর না হয়। ওকে, একই রেখা বরাবর না মানে একটা যদি এদিক হয়, আর একটা এই বরাবর গেল, আর একটা এই বরাবর গেল, মনে করেন। আচ্ছা, এবার একটা কথা শুনেন, তিনটি দুই বা দুইয়ের অধিক বল যদি একই বিন্দুতে ক্রিয়া করে, তখন তাকে আমরা বলি সমবিন্দু বল। তাহলে এখানে এইটাকে বলা হয় সমবিন্দু। এই যে ও, এটার নাম যদি ও দেই, তাহলে এটাকে বলা হয় সমবিন্দু। এখানে এই যে পি, কিউ, আর, এই যে তিনটি বল এখানে কি করছে? ক্রিয়া করছে, ঠিক আছে? বুঝতে পারছি? ওকে, বলছে যদি এই যে দেখেন তিনটি বল ভিন্ন ভিন্ন রেখা বরাবর, তাহলে এটার সাথে মিলান, এই চিত্রটা ঠিক আছে কিনা বাংলার সাথে মিলাই। ভিন্ন ভিন্ন রেখা বরাবর তিনটি সমবিন্দু বল, তাহলে আমরা কি এটা বুঝতে পারছি? আর একই তলে থাকবে। তল মানে এই যে, যেমন আপনার তো তল বুঝেন, প্লেন পড়াই আসছে না? প্লেন একটা তল, প্লেনের বাংলা হচ্ছে তল, মেইন কথা, ঠিক আছে? তাহলে একই তলে থাকবে, যেমন এক্স ওয়াই সমতলে থাকবে, অথবা ওয়াই জেড প্লেনে থাকবে, এরকম ব্যাপারটা। তো একই তলে থাকবে, ঠিক আছে, কিন্তু তারা একই রেখা বরাবর থাকবে না, এবং কি হবে? সমবিন্দু হইতে হবে। এরকম ব্যাপারে যদি দেখি এই তিনটা বল সাম্য অবস্থায় থাকে, সাম্য অবস্থায় তখন থাকলে এই ঘটনা ঘটবে। কি ঘটবে? বলছে এদের প্রতিটি বলের মান, প্রতিটি বলের মান মানে ধরেন পি এর মানটা, পি এর মান অপর দুটির অন্তর্গত কোণের সাইনের সমানুপাতিক। তাহলে কি বলছে? পি এর মান অপর দুটি কোণের, অপর দুটির বলের, অপর দুটি কি আছে? কিউ আর আর, ঠিক আছে? এদের সাইনের সমানুপাতিক। তাহলে এখানে লিখি সাইন, এটা দ্বারা আমরা বুঝাবো আর আর কিউ। তাহলে এটা দ্বারা কি বুঝাবে? এবং আর এবং কিউ এর অন্তর্গত কোণ। তাহলে এই যে শর্টকাট নোটেশনটা লিখলাম, এটা দ্বারা কি বুঝায়? আর ও কিউ এর অন্তর্গত কোণ। অক্ষরপত্র প্রকাশে এটা আসছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি পি সমানুপাতিক চিহ্ন উঠাই ফেললে কে সাইন, এখানে হচ্ছে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলটা কার? আর এবং কিউ এর। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি চাইলেই যে পি বাই সাইন, এখানে আর এবং কিউ এর অন্তর্গত কোণ, সেটা সমান কে। সিমিলারলি বাকিগুলোর ক্ষেত্রে আমরা লিখতে পারি সিমিলারলি কিউ, কিউ কি? ইজ প্রপোর্শনাল কার? অপর দুটি কোণের, অপর দুটি কে থাকে? কিউ, কিউ নিয়ে গেলে অপর দুটি থাকে আর এবং পি, আর এবং পি এর অন্তর্গত কোণের সাইনের সমানুপাতিক। তাহলে এখানে সাইন দেন আর এবং পি এর অন্তর্গত কোণের সাইনের সমানুপাতিক। এখন এখান থেকে কিউ, এখানে একটা কে দেন, এখানে সাইন আর এবং পি এর অন্তর্গত কোণ। তাহলে এখান থেকে আমরা চাইলে এরকম লিখতে পারি যে কিউ
আর এখানে সাইন আর আর পি এটা ইকুয়ালস টু আবার কে। আরেকটা আমরা আবার লিখতে পারি আর সমান, এরকম লিখতে পারতাম। তাহলে এখানে দেখেন এরকম আসবে যে আর সমান আর সাইন অপর দুটার অন্তর্গত কোণ, আর যখন নিব অপর দুটাকে পি এবং কিউ এর অন্তর্গত কোণ সেটা সমান আসলে কে। ঠিক আছে, তাহলে এখানে দেখেন এই তিনটা বক্স আমি করে ফেলি, তিনটা বক্স, এই যে একটা বক্স, এই যে একটা বক্স, এই যে একটা বক্স, এই তিনটা জিনিসকে যদি আমরা একরকম করি, বলছে কে এটার ভ্যালুটা, হ্যাঁ আমরা একটু এখানে নিয়ে আসি। ওকে, এটা দেখে দেখে করি তিনটা বক্স থেকে। দেখেন এটা বলছে পি বাই সাইন অপর দুইটার অ্যাঙ্গেল, দেখেন এখানে দেখেন পি যখন নিবেন তখন অপর দুইটার অ্যাঙ্গেল দিবেন, তাহলে অপর কে থাকে এটা আর এবং কিউ এর অন্তর্গত কোণ, এটা সমান কে। আর কে সমান আবার কত, কে সমান এইটা দেখেন পারলে কিউ সাইন অপর দুইটার অ্যাঙ্গেল, কিউ যখন নিব অপর দুইটার অ্যাঙ্গেল হচ্ছে পি এবং আর। আচ্ছা এবার এটা সমান আবার কে, তাহলে কে সমান আবার কত, এটা আর সাইন এই যে, ঠিক আছে। এইটা সমান আপনি চাইলে এখানে কে লিখে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো এটা হচ্ছে লামির সূত্র, বুঝতে পারছেন? ওকে, এই যে লামির সূত্র এটা অনেকটা সাইন সূত্রের ন্যায়, দেখেন তো বুঝতে পারছেন কিনা। সাইন সূত্র যারা করছেন তারা বুঝতে পারতেছেন, ঠিক আছে। আচ্ছা, এটা গেল আমাদের হচ্ছে জেনারেল কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম। এর পরের দিন থেকে আমরা এই চ্যাপ্টারের আমরা এমসিকিউটা করব, পরবর্তী দিন এই চ্যাপ্টারের হচ্ছে এমসিকিউ করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকি, সুস্থ থাকি, আল্লাহ হাফেজ। সবার নিকট দোয়া চাই, ভুল ত্রুটি ক্ষমা চাই। আল্লাহ হাফেজ। হ্যাঁ।